নমস্কার, দেখছেন কলকাতা নিউজ। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে এবং জিরো আওয়ারে আমার সঙ্গে রয়েছে মাসুমা। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়েছে এবং তার প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা দর্শকদেরকে দিচ্ছি। তবে এই মুহূর্তে মাসুমা সরাসরি একবার নজর রাখবার চেষ্টা করব হাওয়া অফিস, তার সেখান থেকে প্রেস কনফারেন্স করা হচ্ছে। কি বলছেন আবহাওয়াবিদরা, নজর রাখবো সেদিকে। মানে অ্যাজ পার আমাদের যে প্রেডিকশন আর কি, প্রেডিকশন যেটা আপনাদের সাথে সকলকে শেয়ার করেছি। দেখুন, এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার, দেখেছেন বাংলাদেশের বর্ডার, বুঝতে পেরেছেন তো? বাংলাদেশের বর্ডার এটা দেখুন 28 তারিখ 0 GMT-তে, 28 তারিখ 0 GMT-তেও কিন্তু বাংলাদেশের ভেতরে আছে। তারপরে তখন ওটা ডিপ্রেশন, তারপরে ওটি আপনার উত্তর পূর্ব দিকে যাচ্ছে। তার মানে আজকের দিনটা ওটি বাংলাদেশের মধ্যেই ট্রাভেল করে বাংলাদেশে থাকবে। এই হচ্ছে আপনার প্রশ্ন ছিল না, কখন যাবে আর ডিপ্রেশন কখন হবে, তারও আপনি পেলেন যে আগামীকাল 0 GMT-তে ওটা ডিপ্রেশনে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি কবে থেকে হবে? আজকে তো নয় না উন্নতি, মানে আপনি যদি মানে চুলচেরা বিচার করেন, কালকের তুলনায় আজকে উন্নতি। বাট আপনি যদি এফেক্টিভনেস বলেন, উন্নতির এফেক্টিভনেস কিন্তু আজকেও অতটা থাকবে না, কারণ আজকেও কিন্তু ভেরি টু হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া আছে। হ্যাঁ, সতর্কবার্তা দেওয়া আছে। হেভি রেনফল তো অবশ্যই আছে, তো হেভি রেনফল তো যথেষ্টই ব্যাপার না। এমনকি কলকাতাতেও আছে, কলকাতা, হাওড়া, হুগলি এখানেও আছে। ঠিক আছে, ইংলিশে। এই মুহূর্তে যে আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, কারণ ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়েছে এবং আবহাওয়াবিদরা যেমনটা জানাচ্ছিলেন আজ দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাসুমা, সেক্ষেত্রে সকাল থেকে তুমি এবং তোমরা দেখাচ্ছিলে যে একাধিক জায়গাতে ক্ষয়ক্ষতি যেমন হয়েছে, তেমন বাঁধ ভেঙে যাওয়ারও একটা প্রবল আশঙ্কা করা হচ্ছে। একেবারে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল, আর সেই রেমালের প্রভাব কিন্তু গোটা বাংলা জুড়ে পড়েছে এবং ঝড়ের জেরে একাধিক জায়গায় যেমন গাছ ভেঙে পড়ে বিপত্তি হচ্ছে, সেরকমই শহর কলকাতা সহ বিভিন্ন জেলায় একেবারে হাঁটু সমান জলমগ্ন পরিস্থিতি। অন্যদিকে নদী সমুদ্র সেখানেও একেবারে প্রবল জলোচ্ছ্বাসের ছবি কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। একেবারে মাসুমা, এই ক্ষেত্রে রাজা আমাদের সহকর্মী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রঙ্গবেলিয়া বাঁধ এলাকা থেকে, এবং সেখানকার ঠিক কি পরিস্থিতি, কারণ এই সমস্ত এলাকা যেখানে রীতিমতো যার প্রভাব যেমন পড়েছে, তেমন সেখানকার আবহাওয়া এখনো পর্যন্ত কেমন রয়েছে। রাজা, সরাসরি প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে মোকাবিলা করে সব খবর সবার আগে আমরা সিএন তুলে ধরছি দর্শকদের সামনে। রাজা, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো আবহাওয়া কেমন? এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি পাখিরালয় এলাকা, এবং সেখান থেকে সরাসরি রাজা আমাদের সঙ্গে রয়েছে। জলস্তর বাড়তে শুরু করেছে উত্তাল নদী এবং তার পাশাপাশি একাধিক পরিস্থিতি, নদী বাঁধগুলো কি পর্যায়ে রয়েছে, কি পরিস্থিতিতে রয়েছে সেদিকেও আমরা নজর রাখবার চেষ্টা করছি। রাজা, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানকার? সকাল আজ দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা, পূর্বাভাস রয়েছে, কেমন রয়েছে ওয়েদার? দেখো তোমায় বলি যে এই মুহূর্তে তীব্র বৃষ্টি হচ্ছে এবং একই সঙ্গে তোমাকে বলি যে হাওয়ার গতিবেগ ক্রমাগত কিন্তু বাড়ছে। গতকালকের থেকেও কিন্তু হাওয়ার গতিবেগ অনেকটা বেড়ে গিয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রাঙাবেলিয়াতে। দেখো জলের স্তর যেভাবে বাড়তে শুরু করেছে, এখানে তোমাকে বলি যে কোনো মুহূর্তে কিন্তু বাঁধ ভাঙার আশঙ্কা রয়েছে এবং যে কোনো মুহূর্তে একেবারে লোকালয়ে কিন্তু জল ঢুকে পড়ার আশঙ্কা একেবারে করছে এলাকার মানুষ। আমরা বেশ কিছুক্ষণ আগে পাখিরালয়ে গিয়েছিলাম, প্রবল বৃষ্টি, কার্যত বৃষ্টির ঝড়ের মধ্যে ভিজেই কিন্তু আমরা সাধারণত এই কাজ করছি। ক্যামেরা পার্সন শুভময় দাস ক্যামেরাকে যতটা সুরক্ষিত রাখা যায় সেই ব্যবস্থায় তিনি কিন্তু করছেন। কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে তোমাকে বলি যে কোনো একটা জায়গায় গিয়ে কিন্তু থামতে হবে আমাদের, তার কারণ ঝড়ের সঙ্গে লড়াই করা সম্ভব হচ্ছে না। আর তোমাকে দেখাই যে এই মুহূর্তে রাঙাবেলিয়াতে রয়েছি, যেভাবে জলস্তর বাড়ছে, নদী ফুসছে, যে কোনো মুহূর্তে জোয়ারের জল কিন্তু একেবারে লোকালয়ে প্রবেশ করবে, এই আশঙ্কা কিন্তু গ্রামের মানুষ করছে। পাখিরালয়ে যখন গিয়েছিলাম সেখানে কাঁচা বাঁধ, সেই কাঁচা বাঁধের অবস্থা ভয়ঙ্কর খারাপ। সেখানকার স্থানীয় মানুষ
তারা যেটা বলছেন, তারা আশঙ্কা করছেন যে দুপুর 2টো পর্যন্ত যদি একই রকমভাবে ঝড়ের তাণ্ডব চলে, সেক্ষেত্রে কিন্তু সেই কাঁচা বাঁধ ভাঙবে একদম অবশ্যম্ভাবী, এবং 4টি গ্রাম তা কিন্তু একেবারে প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে। তোমাকে বলি যে আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি সেই রাঙাবেলিয়া, এখানে খানিকটা অংশ কংক্রিটের বাঁধ রয়েছে। সুন্দরবনের মানুষের এটাই কিন্তু দাবি ছিল যে স্থায়ীভাবে কংক্রিটের যে বাঁধ, সেই বাঁধ মেরামত করা হোক, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত গোটা সুন্দরবন অঞ্চলে স্থায়ী বাঁধ, কংক্রিটের বাঁধ মেরামত করা সম্ভব হয়নি, যার জন্যই কিন্তু তোমাকে বলি যে প্রতি বছরই যখন ঝড় আসে তখন কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা কিন্তু থেকে যায়। অর্থাৎ সব কিছু মিলিয়ে তোমাকে বলি যে এই মুহূর্তে তীব্রতা, অর্থাৎ বৃষ্টির তীব্রতা যেভাবে বাড়ছে, হাওয়ার তীব্রতা ক্রমাগত বাড়ছে, আমাদেরকেও কোনো একটা জায়গায় থামতে হবে, তার কারণ ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করে কিন্তু আর পারা যাচ্ছে না। একেবারে রাজা, এই জায়গা থেকে রাজা যে ছবি তুমি তুলে ধরছো, অন্তত আমরা বলবো যে খুব সাবধানে কাজ করো। গ্রাউন্ড জিরো থেকে এই ছবি, ঝড় জল প্রাকৃতিক দুর্যোগকে সামনে নিয়ে এই ছবি তোমরা তুলে ধরছো বলেই দর্শকদেরকে আমরা দেখাতে পারছি, তাই খুব সাবধানে সতর্কতার সঙ্গে কাজ করো রাজা। আপাতত ধন্যবাদ জানাবো। ঠিক এখান থেকেই মাসুমা, যে পরিস্থিতি, উত্তাল হচ্ছে নদী বাঁধ রীতিমতো সংশয়ের মুখে এবং আতঙ্কে রয়েছেন গ্রামের মানুষজন একেবারে। তবে এই যে প্রাকৃতিক দুর্যোগ বারংবার, এর জন্য দায়ী কারা? এর প্রভাব যে পড়ছে তার ফলে বহু ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর জানা যাচ্ছে, তিথি যে অতি ভারী বৃষ্টিপাত হতে পারবে, এবং এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত বন্ধ হয়নি বলা চলে। তবে এই গোটা বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন আবহাওয়াবিদ ডক্টর নৈরিতা বন্দ্যোপাধ্যায়। যে বিষয়টা নিয়ে প্রথমেই জানতে চাইবো ম্যাডাম, যে এই যে প্রাকৃতিক দুর্যোগ বারংবার, এর আগে আমরা ফণী, বুলবুল, আমফান, ইয়াস দেখেছি, কিন্তু বারংবার এই প্রাকৃতিক দুর্যোগ কারণ কি? এর দায়ী মানে কার জন্য এই বারংবার প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে হচ্ছে? দেখুন, প্রাকৃতিক দুর্যোগ তো প্রাকৃতিক কারণেই হয়, এবং যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে স্পেশালি মে মাসটা, যেটা প্রি মনসুন আমরা বলি, এবং এই সময় প্রচন্ড গরম থাকে, উত্তপ্ত একটা পরিস্থিতি থাকে, এবং আমরা জানি যে কোনো সাইক্লোন তৈরি হওয়ার জন্য আমাদের কিছু প্রিরিকুইজিটস থাকে, মানে কিছু ফেভারেবল কন্ডিশন না হলে সাইক্লোন কিন্তু অন্যান্য সময় ডেভেলপ করে না। এবং প্রি মনসুন আমরা দেখি যে উত্তপ্ত থাকে, যদি সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা সেটা 26 ডিগ্রির ওপরে থাকলে তবেই কিন্তু এই সাইক্লোন ডেভেলপ করে, এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক কন্ডিশনস আছে, যেরকম ভার্টিক্যাল উইন্ড শিয়ার আছে, এবং ইনস্টেবল একটা কন্ডিশন থাকতে হবে অ্যাটমসফিয়ারে, এবং একটা মানে সবসময় আমরা দেখতে পারি যে নিম্নচাপটা যখনই তৈরি হচ্ছে একটা ময়েশ্চার সাপ্লাই লাগে, যেটা আমাদের যেহেতু বঙ্গোপসাগর একদম সামনেই, এজন্য সবসময় কিন্তু একটা আমরা ময়েশ্চারের সাপ্লাই, একটা বাষ্পীভবন সেখান থেকে হয় প্রচণ্ড তাপমাত্রার দরুন, এবং সেই জন্য এই পুরো মে মাসে যেহেতু সব থেকে বেশি তাপমাত্রা থাকে, এই সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রাও বেড়ে যায়, এবং সেই জন্য একদম আদর্শ পরিস্থিতি তৈরি হয় একটি সাইক্লোন তৈরি হওয়ার। যার জন্য আমরা দেখি যে সব থেকে বড় যে সাইক্লোনসগুলো আজ অব্দি, আমরা আমফান থেকে শুরু করে ইয়াস বলুন, বুলবুল বলুন, আয়লা বলুন, সবই কিন্তু এই সময়টাতেই হয়েছে, এবং এই রেমালও আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এই লাস্ট উইক মে মাসের এই সময়টাতেই ডেভেলপ হয়েছে। এবার সাইক্লোন ফর্মেশনটা এই সময় আমরা কমন জানি, এবং জানার ফলে আমাদের যেটা বারবার করা উচিত সেটা হচ্ছে যে আমরা মোটামুটি এখন অভ্যস্ত হয়ে গেছি যে এই সময়টাতে সাইক্লোনটা আসে। এবার সেই জন্য আমাদের কিন্তু প্রস্তুতির দিকটা অনেক বেশি আমাদের সতর্ক থাকতে হবে, কারণ আমাদের রেজিলিয়েন্সটা তৈরি হচ্ছে না। আমাদের কিন্তু যে কোনো রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে, যেখানে আমরা সব থেকে বেশি ইম্পর্টেন্স দিই আর্লি ওয়ার্নিংয়ে, কারণ এখন এই ধরনের ঝড় কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন বা অনেক ডেভেলপড ওয়েদার মডেলস বলুন, যেটা IMDও ইউজ করে, যে গ্লোবাল ফোরকাস্টিং যে মডেলসগুলো আছে, এবং সেগুলো দিয়ে কিন্তু এক সপ্তাহ আগে, ইনফ্যাক্ট 2 সপ্তাহ আগেও লং রেঞ্জ ফোরকাস্টিংয়ে দেখা যায়। এবং এই যে প্রত্যেক মুহূর্তে ঝড়ের এই যে গতিপথ বদলাচ্ছে, সেটা আরও মানে স্পিড বাড়াচ্ছে বা কোন দিক দিয়ে যাচ্ছে তার দিক পরিবর্তন হচ্ছে, এটাও কিন্তু এখন লেটেস্ট টেকনোলজি স্যাটেলাইট ইমেজের মাধ্যমে নাওকাস্টিং বলে এক ধরনের ওয়েদার ফোরকাস্টিং হয়, যেটা সেই মুহূর্তের ফোরকাস্টিংটা আগে থেকে জানান দেয়। এবং নানান রকম অ্যাপস আছে, যার মধ্যে দিয়ে যেমন দামিনী অ্যাপ, যেখান দিয়ে আমরা থান্ডারস্টর্মস বা লাইটনিং হলে সেটাও কিন্তু আগে থেকে আমরা জানতে পারি। তো এই আগে থেকে আমরা যদি
খবরগুলো পেয়ে যাই তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হয় যে কোনো রকম দুর্যোগ মোকাবিলা করার জন্য। একদমই ম্যাম, এবং সেখান থেকে দাঁড়িয়ে যে বিষয়গুলোর দিকে আমরা নজর রাখবার চেষ্টা করছিলাম, যেমনটা আপনি বলছিলেন যে একের পর এক দুর্যোগ যেহেতু এই মেয়েতে কেন্দ্র করে ঘটছে, এপি সেন্টার এক প্রকার, এবং সেখানে দাঁড়িয়ে আরো অনেক বেশি তৎপরতার প্রয়োজনীয়তা রয়েছে সকলের তরফ থেকে এই দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে। ম্যাম, সঙ্গে থাকবার জন্য একটু অনুরোধ করবো, আমাদের সঙ্গে থাকুন, কারণ আরো কিছু ছবি আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো। মাসুমা, একেবারে আমরা একটু টাকির ছবি দেখানোর চেষ্টা করব। গতকালও আমরা দেখেছিলাম টাকির পরিস্থিতি, এবং এখন কি পরিস্থিতি, এই যে ঘূর্ণিঝড় রেমাল তার তাণ্ডব লীলা দেখিয়েছে এবং সেই তাণ্ডব লীলার রেশ কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত। এখন কি পরিস্থিতি, সরাসরি আমাদের প্রতিনিধি অয়ন শর্মা রয়েছে। অয়ন, গতকালের পর আজ কি পরিস্থিতি, এবং এই যে ঘূর্ণিঝড় রেমাল তার তাণ্ডব লীলা চলার পরও এখনো রেশ থেকে গিয়েছে এবং আবহাওয়া দপ্তর বলছে যে এখনো বৃষ্টিপাত চলবে, কি খবর এবং কেমন রয়েছেন সেখানকার মানুষজন? দেখো, একেবারে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেমনটা পূর্বাভাস দেওয়া হয়েছে ঠিক সেই মতো এই ল্যান্ডফল হওয়ার পর কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে গোটা টাকির জুড়ে, টাকির ইছামতি নদী সংলগ্ন এলাকা থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা, হাসনাবাদ থেকে শুরু করে একাধিক জায়গাতে কিন্তু সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং সেখানে কিন্তু অনবরত বৃষ্টি হচ্ছে। এবং এই যে বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু বিপজ্জনক হয়ে উঠছে সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তার ধারে থাকা যে একাধিক গাছগুলো রয়েছে, ইলেকট্রিক যে পোস্টগুলো রয়েছে, তা কিন্তু অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে। গতকাল একেবারে যখন ল্যান্ডফল হয় সেই সময় একেবারে হাওয়ার গতিবেগ প্রায় 110 কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল এবং তারপরেই কিন্তু দেখা যায় যে একাধিক গাছ কিন্তু টাকিতে হাসনাবাদ যে লেবুখালী রোড রয়েছে সেই লেবুখালী রোডে একাধিক গাছ পড়ে গিয়েছে। এবং সকাল থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের যারা টিম তারা কিন্তু একেবারে এই যে বিপর্যয়, সেই বিপর্যয়ের মোকাবেলায় বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং এই গাছ যে রাস্তার উপরে পড়ে রয়েছে তা কেটে কিন্তু পরিষ্কার করছেন। এবং তার একেবারে সফল সঙ্গী সিএনএর ক্যামেরা কিন্তু এটা কিন্তু পরিষ্কার করে বলা যায় সকাল থেকে আমরা বিভিন্ন জায়গার ছবি তুলে ধরেছি। ইতিমধ্যেও একটি জায়গায় যেখানে রয়েছে আমরা, সেখানেও কিছুক্ষণ আগে বরুণহাট এলাকায় একটি গাছ কেটে রাস্তা বন্ধ ছিল গতকাল রাত থেকে, সেই রাস্তা কিন্তু পরিষ্কার করা হয়েছে। এটি কলকাতা তার গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তায় থেকে গাছ কেটে সরানো হয়েছে, ইলেকট্রিকের পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে। যেভাবে বিপজ্জনক পরিস্থিতি ছিল সেই বিপজ্জনক পরিস্থিতি কিন্তু ইতিমধ্যে দূর করা হয়েছে। এনডিআরএফের গাড়ি দেখতে পাচ্ছ আমার আগেই রয়েছে এবং এই এনডিআরএফের টিম কিন্তু তারা একটি অন্য জায়গায় যাচ্ছেন। আর কোথায় কোথায় এই ধরনের গতকালের যে ঝড়, সেই ঝড়ের পর কোথায় কোথায় বিপর্যয় হয়েছে তা কিন্তু স্থানীয় যারা প্রশাসনের কর্মীরা রয়েছে তাদের থেকে খোঁজ খবর নিয়ে বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন, উদ্ধার কার্য চালাচ্ছেন। আর তাদের সঙ্গে একেবারে আমরা রয়েছি সেই জায়গায়, সেই উদ্ধার কার্যের ছবি তেমন তুলে ধরছি, তার পাশাপাশি সেখানকার মানুষ কেমন রয়েছে সেই ছবিও কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি সকাল থেকে। একেবারে অয়ন, পরিস্থিতির দিকে নজর রাখো, আমাদেরও নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমার। যে রেমাল, যার দাপট, যার রেশ এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে, এবং অন্যদিকে আমাদের সঙ্গে ছিলেন আবহাওয়াবিদ ডক্টর নৈরিতা বন্দ্যোপাধ্যায়। আবার আলোচনায় ফিরবো। একদম ম্যাডামের কাছে যে প্রশ্নটা রাখতে চাইবো, ম্যাডাম ইতিমধ্যেই আজও আমরা শুনছিলাম যে আজ দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং সেক্ষেত্রে জায়গায় বেশ কিছু জেলায় তো ইতিমধ্যেই রেড অ্যালার্ট, কমলা সতর্কতা জারি করা হয়েছিল। ম্যাম, নির্দিষ্টভাবে যে প্রশ্নটা রাখতে চাইবো যে রেমালের ল্যান্ডফলের পর যে দাপট এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে তার কি কোনো আফটার এফেক্ট পড়তে পারে? হ্যাঁ, আমি একটা আপনাদের একটুখানি শেয়ার করছি যদি আপনারা পারমিট করেন। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাইট নাও যে কন্ডিশনটা, যে আই অফ দ্য সাইক্লোন, যেটা রেমালের যে আই সাইক্লোনের, সেটা কিন্তু অলরেডি পাস করে গেছে, মানে কলকাতার ওপর দিয়ে একটু আগেই, মানে কলকাতার একদম মানে ঘেঁষে পাস করে গেছে, যেটাকে আমরা বলি যে ওটা হচ্ছে একটা এরিয়া অফ কাম, মানে একটা স্টেবিলিটির জায়গা। এবার যে স্টেবিলিটির জায়গাটা যখনই পার করে যাবে তারপরেই কিন্তু আমরা দেখতে পারি যে তার পেরিফেরাল যে ক্লাউডস, মানে তার আশেপাশে যে ধরনের ক্লাউড কাভার্স থাকে সেইগুলো কিন্তু আমরা দেখতে পারি যে এই যে এখন আপনারা যদি এই ছবিটা কি দেখতে পাচ্ছেন, এটা কি আসছে? হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ,
এইটা হচ্ছে আমাদের কোন অফ আনসার্টেনিটি, যেটাকে আমরা বলি যে সাইক্লোনের যে পুরো কোনটা, এবং এইখান থেকে আমরা যদি দেখি যে অলরেডি কিন্তু এই আইটা যেটা মাঝখান বা সেন্ট্রাল পার্ট, এটা কিন্তু কলকাতা ঘেঁষে বেরিয়ে গেছে, এবং এখন এই যে এই সেন্ট্রাল পজিশনে এটার কিন্তু স্পিড আছে 85 কিলোমিটার/আওয়ার, এবং এটা এখন দাঁড়িয়ে আছে একদম বাংলাদেশ আর ওয়েস্ট বেঙ্গলের একদম বর্ডার এরিয়াতে। কিন্তু এর যে আশেপাশের যে মেঘগুলো, যে পেরিফেরাল ক্লাউডস যেগুলো আমরা দেখছি, আপনারা যদি দেখেন এটা থার্মাল ইমেজে, এটা একদম হচ্ছে থান্ডার ক্লাউডস। তার মানে এটাতে প্রচন্ড রকম বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু একটা টেন্ডেন্সি আছে, এবং যেটা এখন আপাতত রয়েছে এই আইল্যান্ড এরিয়াতে, মানে সুন্দরবন সাগর আইল্যান্ডের এইখানটাতে কিন্তু আছে, যেটাকে আমরা টেল অফ আ সাইক্লোন বলি, যে সাইক্লোনের একটা সামনে এবং তার পেছনের যে পার্টটা, এবং সেইখানে আপনি দেখতে পাবেন যে এই মেজর ক্লাউডের কিন্তু কভারটা রয়েছে ঠিক তার তলার দিকে সাদার্ন পোর্শনে। এবার আমরা এটাতে কেন ভয় পাচ্ছি, যে এই যে সার্কুলেশনটা হচ্ছে, এই সার্কুলেশনটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কিন্তু ওয়েস্ট নর্থ ওয়েস্ট এই সার্কুলেশনটা হচ্ছে। তার মানে এই মেঘগুলো ঘুরে কিন্তু এইখানে আসার চান্সেস রয়েছে। এই যে সার্কুলেশনটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ একটা সার্কুলেশন, এই যে ক্লাউড কাভারটা, এটা কিন্তু ম্যাক্সিমাম বৃষ্টি এবার হওয়ার চান্স আছে কোস্টাল জোনে হিট করার পরে। কলকাতা এবং এই নদিয়া, নর্থ 24 পরগনা এবং এই যে পুরো বেল্টটা, যেটা আমরা বলি যে ইস্টার্ন ডিস্ট্রিক্টের যে বেল্ট, এই পুরো পোর্শনটাতে কিন্তু প্রচন্ড মাত্রায় বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। সব থেকে আগে সুন্দরবন এবং এই আইল্যান্ডসগুলোতে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। এখন হাওয়ার স্পিড রয়েছে আপনার 25 কিলোমিটার/আওয়ার এইরকম। আর যদি আপনি দেখতে চান যে থান্ডার ক্লাউডসের ক্লাস্টারটা, তাহলে এখানে দেখুন যে এই জায়গাটাতে মেনলি এই বজ্র বিদ্যুৎ সহ মেঘটার কিন্তু যে ক্লাস্টারটা, সেটা এখানে অবস্থান করছে। তার জন্য আমরা কিন্তু এখনো বিপদের বাইরে নই, এবং এই যে শেষের যে ঝাপটাটা, টেলটা, এটা কিন্তু এই দুপুরবেলার পর থেকে শুরু হবে, এবং এই 4টের সময় থেকে আমরা কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা টেন্ডেন্সি শুরু হবে। এবং এই পুরো কিউমুলোনিম্বাস যে ক্লাউড কাভারটা ডেন্স একদম, দেখুন যে কিরকম মানে ঘন মেঘ, এই ঘন মেঘের কাভারটা কিন্তু এই যে আমরা যেটা দেখলাম যে এই যে এরকম অ্যান্টি ক্লকওয়াইজ সার্কুলেশনে ঘুরছে, এটা কিন্তু আমাদেরকে এই হিট করবে, এবং যার জন্য আমরা আজকে সারাদিন বৃষ্টি পাবো, কালকেও সারাদিন বৃষ্টি পাবো, এবং যতক্ষণ না এই পুরো ক্লাউড কাভারটা বেরিয়ে যাচ্ছে, মানে এই পুরো জোনটা একদম বেরিয়ে পুরোটা বাংলাদেশে চলে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা এখনো কোনো রেসপাইট পাবো না। যার জন্য আমাদের নেক্সট 3-4 দিন এখনো কিন্তু একটা অ্যালার্টের মধ্যে থাকতে হবে, কারণ এই ডেন্স ক্লাউড কাভারটা, যেটা সব থেকে বেশি মেঘ আছে, সেটা কিন্তু এখনো আমরা ফেসই করিনি। এটা এখনো আমাদের ফেস করতে হবে, এবং উইন্ড স্পিডটা কমে যাবে, কারণ যেহেতু অলরেডি ল্যান্ডফল হয়ে গেছে, সেজন্য ঝড়ের দাপটে আমাদের খুব বেশি ভয় নেই। ঝড়ের দাপট হবে খুব জোর 30-40 কিলোমিটার/আওয়ার, 30-40 মানে কিলোমিটার/আওয়ার, কিন্তু মেইন আমাদের যেটা ভয় সেটা হচ্ছে আমাদের কিন্তু বৃষ্টিপাত থেকে। তো যার জন্য আমাদের এখন যেটা টেনশন সেটা হচ্ছে যে আমাদের যেটা এখন চিন্তার ব্যাপার হচ্ছে যে 4টের সময় একটা বান আসার ব্যাপার আছে, হাই টাইড যেটাকে আমরা বলি, এবং অলরেডি যা বৃষ্টি হয়েছে তাতে যথেষ্ট জল জমে আছে, এবং লগেজ আবার বন্ধ করে দেওয়া হবে, কারণ বান এলে সেই জলটা আবার যদি ঢোকে তখন কিন্তু আরও মেজর ওয়াটার লগিং হবে। এবং যার জন্য আমরা কিন্তু বুঝতে পারছি যে এই 4টের সময় বান আসবে, এবং তারপরে যে হেভি রেন যদি আরও হয়, তাহলে আরও কিন্তু 1-2 দিন আমরা জলমগ্ন পরিস্থিতি পাবো, যদি না মানে সেইভাবে পাম্প করে জলটা বার করা যায় আর কি। তো আজকের দিনটা পুরোটাই আমাদের মানে আপাতত একটা মানে খুবই ঝড় বৃষ্টি, এবং এখনো মানে সন্ধেটা খুব আজকে কিন্তু ক্রুশিয়াল, যার জন্য আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বিকেলের মধ্যে যারা অফিস গোয়ার্স আছেন তারা যদি বাড়ি ফিরে আসতে পারেন তাহলে অনেকটা বেটার হবে। ম্যাডাম, আপনি বলছেন যে এখনো বিপদ কাটেনি, বিপদ এখনো রয়েছে, এবং আগামী 2-3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আজ বেলা বাড়তেই কিন্তু সেই বৃষ্টিপাত আরো জোরদার বৃষ্টিপাতে পরিণত হবে। তবে একজন আবহাওয়াবিদ হিসেবে সাধারণ মানুষকে ঠিক কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলবেন আপনি?
দেখুন, সব থেকে বেশি যেটা আমরা ভয় পাই হচ্ছে বজ্র বিদ্যুৎ সহ যখন বৃষ্টি হয়, সেইখানে আমরা কিন্তু ম্যাক্সিমাম ডেথস মানে মৃত্যু আমরা দেখি কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে হয়। এবং বাইরে খোলা মানে মাঠে যারা মানে কাজ করেন বা এমনি ঘুরে বেড়াচ্ছেন, হয়তো কোনো একটা কাজে হয়তো তারা জলমগ্ন পরিস্থিতিতে হয়তো বেরিয়েছেন, এবং এখন এরকম প্রচুর লুজ তার পড়ে থাকে জলের মধ্যে, এবং অনেক জায়গায় কিন্তু সেইখান থেকে একটা বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাওয়ার চান্স থাকে। যে কোনো কিছু, এই যে মিটার বক্সগুলো অনেক সময় ঝড়ে অনেক মানে বাজে অবস্থায় থাকে, লুজ তার, এবং জলে যেন এই ওয়াটার লক যে জলমগ্ন এরিয়াতে একদমই যেন এখন কেউ না বেরোন, কারণ যে কোনো সময় এই লুজ তার থেকে কিন্তু বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাওয়ার চান্স থাকে। কাছের তলায় আমরা বলি একদমই না দাঁড়াতে, এবং যখনই আমরা দেখবো এই মানে বাজ পড়ছে তখন একদমই একটা শেল্টারে চলে যাওয়া, যে কোনো মেটাল সারফেস থেকে দূরে থাকা, এবং আমাদের যে সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেটস আছে সেগুলোকে প্লাগ মানে অফ করা, না হলে কিন্তু মানে নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে, যেমন ফ্রিজ, ল্যাপটপ, টিভি। এবং মানে আর্থিংটা আমরা বলি যে সবসময় যখন আমরা জানি যে এই সময়টা এতটা এরকম বাজে হয়, অনেক বাড়িতে সেভাবে আর্থিং করা থাকে না, অনেকে হয়তো জানলার ধারে দাঁড়িয়ে বৃষ্টি দেখছেন বা ছবি তুলছেন, এরকম করছেন। তো মেটাল সারফেস হলে কিন্তু সেটা একদমই অ্যাভয়েড করতে হবে। এবং আমরা দেখছি আজকাল কিন্তু মানে গ্রাউন্ড টু গ্রাউন্ড লাইটনিং মানে এয়ার টু গ্রাউন্ড লাইটনিংও প্রচুর হচ্ছে। এবং সেক্ষেত্রে এই বিষয়গুলোর দিকে নজর দেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ জানাবো এত সুন্দর করে গোটা বিষয়টা বর্ণনা করবার জন্য। আমাদের দর্শকদের ক্ষেত্রেও হয়তো অনেকটাই সুবিধা হলো গোটা বিষয়টা বোঝার ক্ষেত্রে। অনেক ধন্যবাদ জানাবো। আবহাওয়াবিদ ডক্টর নৈরিতা বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। তবে জিরো আওয়ার আমাকে আর মাসুমাকে এখানেই শেষ করতে হবে। আতঙ্ক কাটিয়ে সতর্ক থাকুন। আবহাওয়াবিদ থেকে শুরু করে পরিবেশবিদরা যেভাবে সতর্কতা অবলম্বন করতে বলছেন তা করে চলুন, তাহলে আমরা সবাই আমফান, আয়লা, ফণী, বুলবুলের মতো এই রেমালকেও জয় করতে পারবো। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকটা আপডেট আমরা সিএন আপনাদের সামনে তুলে ধরবো। এখন এখানেই শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য নজর থাকুক ক্যালকাটা নিউজে।